আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা সুমা। পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারেজও করা হবে প্রধানমন্ত্রী। জামায়াত ভবিষ্যতেও ক্ষমতায় আসতে পারবে না মির্জা ফখরুল। সাবেক আইজিপি বেনজিরের অবৈধ সম্পদ মামলা পরবর্তী সাক্ষ্য 23 জুন। ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাঙ্কে নেমে 4 জনের মৃত্যু। বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব ভোক্তাদের প্রত্যাখ্যান। মোবাইলে আড়ি পাতা যন্ত্র কিনতে ব্যয় হবে 95 কোটি টাকা। পল্লবীতে উচ্ছেদ অভিযানে হামলা, আহত 7 পুলিশ সদস্য। একসঙ্গে বাড়ি ফিরলেন প্রবাসী 4 ভাই, ঠাঁই হলো পাশাপাশি কবরে। ঢাকা সহ 10 জেলায় বইছে তাপ প্রবাহ। ইরান যুদ্ধে 42টি যুদ্ধ বিমান ও ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, মার্কিন কংগ্রেসের প্রতিবেদন। সিন্ধু পানি চুক্তির আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের কাছে হেরেছে ভারত। মোদীকে প্রশ্ন করতে চাওয়া সেই সাংবাদিক হারালেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুধু পদ্মা ব্যারেজ নয়, তিস্তা ব্যারেজ প্রকল্প বর্তমান সরকার হাতে নেবে বলে অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার 20 মে বিকেলে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে সুধী সমাবেশে যোগ দিয়ে এ অঙ্গীকার করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প হাতে নিচ্ছে সরকার। শুষ্ক মৌসুমে কৃষি জমিতে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ পদ্মা ব্যারেজ করা হবে। অনেকে সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা বলতে পারেন, কিন্তু বর্তমান সরকার আবারও অঙ্গীকার করছে পদ্মা ব্যারেজ শুধু নয়, তিস্তা ব্যারেজ প্রকল্প হাতে নেবে সরকার। ভূগর্ভস্থ পানি ব্যবহার বিপজ্জনক উল্লেখ করে সরকার প্রধান বলেন, এর সাথে দুর্যোগও জড়িত। ভূগর্ভস্থ পানি শূন্য হচ্ছে, মাটির নিচে পানি থাকছে না, কৃষক পানি পাচ্ছে না। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। খাল খনন কর্মসূচি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং কৃষি, দুর্যোগ ও ভূমিকম্পের সাথেও সম্পর্কিত বলে মন্তব্য করেন তিনি। জামায়াত ইসলামী ভবিষ্যতেও ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার 20 মে দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। জামাতের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল ইসলাম বলেন, একটা দল আছে যারা ধর্মের নামে রাজনীতি করে। বলেন, তো দলটার নাম কি? খুব মিথ্যা কথা বলে, সত্য কথা বলে জনগণের রাজনীতি করতে হবে। নির্বাচনের আগে তারা বলছে এসে গেছে জামাত ক্ষমতায় এসেছে ক্ষমতায়, তারা ভবিষ্যতেও ক্ষমতায় আসতে পারবে না। তিনি বলেন, কিছু দল আর গোষ্ঠী আছে যারা অপপ্রচার করছে বিএনপি নাকি জুলাই সনদ বাস্তবায়ন চায় না। এটা যারা বলেন তারা মিথ্যা কথা বলেন, মিথ্যাচার করবেন না, জনগণ ক্ষমা করবে না। 11 কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ 23 জুন নির্ধারণ করেছে আদালত। বুধবার 20 মে ঢাকার বিশেষ জজ আদালত 5-এ এই মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই দিন 4 জন সাক্ষী আদালতে জবানবন্দি দেন। তবে আসামি পলাতক থাকায় তার পক্ষে কোনো জেরা অনুষ্ঠিত হয়নি। আদালত সূত্র জানায়, পরবর্তী ধাপে সাক্ষ্য গ্রহণ অব্যাহত রাখতে নতুন এই তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে চলতি বছরের 3রা মে আদালত অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন। দুর্নীতি দমন কমিশন দুদক উপপরিচালক হাফিজুল ইসলাম 2024 সালের 15 ডিসেম্বর এই মামলা দায়ের করেন। তদন্ত শেষে তিনি বেনজির আহমেদের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগে চার্জশিট জমা দেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে 4 জন মারা গেছেন। নিহতরা হলেন গলানিয়া গ্রামের মমসার, উত্তর গলানিয়া পশ্চিম পাড়ার ইমাম হোসেন, হৃদয় মিয়া, ধর্মতীর্থ গ্রামের আরমান। বুধবার সোয়া 4টার দিকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ মোহাম্মদ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধারের কাজ শুরু করেছে সরাইল দমকল বাহিনীর সদস্যরা। ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাঙ্কে গ্যাস জমে এই ঘটনা ঘটতে পারে, তবে তদন্ত ছাড়া কিছু এখনই বলা যাচ্ছে না। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে 1 টাকা 20 পয়সা থেকে 1 টাকা 50 পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি।
এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি, ভোক্তা অধিকার সংরক্ষণ, ক্যাব সহ শিল্প খাত সংশ্লিষ্ট প্রতিনিধিরা। তারা বলেছেন, বিদ্যুতের দাম বাড়ানো হলে সব ধরনের পণ্য উৎপাদন ব্যয় বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরো বাড়বে। একই সঙ্গে শিল্প খাত আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এবং দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। বুধবার 20 মে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আয়োজিত দুদিনব্যাপী গণশুনানির প্রথম দিনে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে তীব্র বিরোধিতা করে এসব কথা বলেন বক্তারা। শুনানিতে দেশের বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের দায়িত্বে থাকা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 17 থেকে 21% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের জন্য আড়ি পাতার যন্ত্র কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে 94,90,51,137 টাকা। বুধবার 20 মে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এ সময় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভা সূত্রে জানা যায়, এনটিএমসির জন্য এক্সপানশন অফ কন্টেন্ট বুকিং অ্যান্ড ফিল্টারিং সিস্টেম ফেজ 1 একটি অতি গোপনীয়, সংবেদনশীল, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা বিধায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের জন্য প্রকল্পটির যন্ত্রপাতি ক্রয়ের লক্ষ্যে সীমিত দরপত্র পদ্ধতি অনুসরণ করে সীমিত সংখ্যক যোগ্যতাসম্পন্ন 9টি প্রতিষ্ঠানের কাছে দরপত্র আহ্বান করা হয়। 3টি প্রতিষ্ঠান কারিগরি ও আর্থিক প্রস্তাব দাখিল করে। এর মধ্যে 2টি প্রস্তাব কারিগরিভাবে রেসপন্সিভ বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিসি কর্তৃক সুপারিশকৃত রেসপন্সিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান গ্লোবাল অ্যান্ড পিএলসি ঢাকার কাছ থেকে সিস্টেমটি ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে। রাজধানীর পল্লবীর বাউনিয়াবাদ এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দখল হওয়া সরকারি জমি উদ্ধার অভিযানে গিয়ে স্থানীয়দের হামলার মুখে পড়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা। এ ঘটনায় অন্তত 7 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার 20 মে সকাল 10টা থেকে কালশি স্টিল ব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে ঢাকা 16 আসনের সংসদ সদস্য আব্দুল বাতেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য অংশ নেন। মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মুস্তাক সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় গৃহায়ণের দখল করা জায়গা উচ্ছেদ করতে গেলে এক পর্যায়ে স্থানীয়রা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তিনি বলেন, দুপুর 12টার দিকে স্থানীয়রা অতর্কিতভাবে পুলিশের উপর হামলা চালায়। আহতদের চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। রাঙ্গুনিয়ার বন্দার রাজা পাড়ায় বাড়ির উঠানে রাখা 4 খাটিয়ায় 4 সহোদরের মরদেহ। মানুষের স্রোত ঠেকানো দেয়। সবার ইচ্ছে শেষবারের মতো এক নজর দেখবে 4 ভাইকে। কোরবানির ঈদ করতে বাড়িতে আসার কথা ছিল ছোট 2 ভাইয়ের। ঈদের পর তাদের বিয়েরও প্রস্তুতি চলছিল। তবে দুজন নয়, একসাথে ফিরলেন 4 জনেই, কিন্তু নিথর দেহ। বুধবার ভোরে ওমান প্রবাসী 4 ভাই রাশেদুল ইসলাম, শাহিদুল ইসলাম, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শহীদের মরদেহ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের বন্দার রাজা পাড়ায় পৌঁছানোর পর দেখা গেছে এমন দৃশ্য। মা খাদিজা বেগমকে এতদিন জানানো হয়নি যে তার 4 ছেলে বেঁচে নেই, কিন্তু বুধবার সকালে তিনি জানতে পারেন সেই নির্মম সত্যটি। এরপর বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি। রাজধানী ঢাকা সহ দেশের 10 জেলার উপর দিয়ে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব জেলায় তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সংস্থাটি জানায়, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও চাঁদপুর জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। চলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত 42টি অত্যাধুনিক সামরিক বিমান ও ড্রোন সম্পূর্ণ ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কংগ্রেসের স্বাধীন গবেষণা সংস্থা কংগ্রেসার
রিসার্চ সার্ভিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য সামনে এসেছে। চলমান যুদ্ধ পরিস্থিতি ও গোপনীয়তার কারণে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানায়, ইরানে তাদের অপারেশনাল এপিক ফিউরিতে প্রায় 29 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,48,000 কোটি টাকা ব্যয় হয়েছে। গত 12 মে মার্কিন কংগ্রেসের এক শুনানিতে পেন্টাগনের অর্থ প্রধান জুলস হার্স্ট বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম মেরামত এবং ধ্বংস হওয়া যুদ্ধবিমানের পরিবর্তে নতুন বিমান প্রতিস্থাপন করতেই সামরিক ব্যয় এতটা বৃদ্ধি পেয়েছে। সিন্ধু পানি চুক্তি ইস্যুতে আন্তর্জাতিক আদালত পাকিস্তানের পক্ষে রায় দিয়েছে। পাকিস্তানের করা আবেদনের পক্ষে রায় দিয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলের 2টি জলবিদ্যুৎ প্রকল্পে ভারতের পন্ডেস বাঁধ বা ব্যারেজের পেছনে পানি ধরে রাখা ব্যবহারের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছে। নেদারল্যান্ডসের দ্য হেগ ভিত্তিক পার্লামেন্ট কোর্ট অফ আরবিট্রেশনের এই রায়ের মধ্যে দিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে পানি বন্টন চুক্তি ইন্দাস ওয়াটার ট্রিটি নিয়ে ইসলামাবাদের অবস্থান আরো শক্তিশালী হলো। গত বছরের এপ্রিলে ভারত একতরফাভাবে ঘোষণা দেয় তারা এই চুক্তি স্থগিত করবে। গত শুক্রবার পিসিএ গত জুন মাসের আগের রায় বহাল রাখে। আদালত জানায়, আইডব্লিউটি এখনো কার্যকর এবং ভারত একতরফাভাবে এই চুক্তি স্থগিত করতে পারে না। আইডব্লিউটি হলো ভারত ও পাকিস্তানের মধ্যে 1960 সালে স্বাক্ষরিত পানি বন্টন চুক্তি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে প্রাণঘাতী হামলার পর গত বছর ভারত এই চুক্তি স্থগিত করে। নরওয়েতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করতে চাওয়া নিয়ে হইচই পড়ে গেছে। হ্যালে লিং নামের ওই সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলের শিকার হচ্ছেন। তিনি জানিয়েছেন, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও হারিয়েছেন। এই ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। লিং অভিযোগ করেছেন, মোদীকে সংবাদ সম্মেলনে কঠিন প্রশ্ন করার একদিন পরেই তার অ্যাকাউন্টটি বন্ধ করা হয়। এটাকে তিনি প্রশ্ন করতে চাওয়ার মূল্য হিসেবে তাচ্ছিল্য করেছেন। অসলোতে মোদীর সফরের সময় লিং মানবাধিকার পরিস্থিতি ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, কেন মোদী দেশে বা বিদেশে সাংবাদিকদের মুখোমুখি সংবাদ সম্মেলন করেন না। তবে মোদী কোনো উত্তর না দিয়ে কক্ষ ত্যাগ করেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।